স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে তো আমরা বেশ অনেকগুলো এন্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি করলাম, 14টার মতো এন্ডোস্কোপি, 2টা ক্লোনোস্কোপি। স্যার এই ক্লোনোস্কোপির এন্ডোস্কোপির মাঝখানে আমরা দেখলাম স্যার কিছু গ্যাস্ট্রাইটিস আছে, কিছু স্যার পলিপ পাওয়া গিয়েছে। অনেকে আবার ভাবে যে হচ্ছে কোনো আলসার পাওয়া যাবে কিনা স্যার, এরকম ধরনের অনেকের আইডিয়া থাকে, কিন্তু স্যার এই বিষয়ে স্যার একটু যদি কিছু বলতেন। কিন্তু স্যার আমরা তো আলসার আজকে কিছু পাইনি, শুধু গ্যাস্ট্রাইটিস এবং হচ্ছে পলিপ সম্পর্কে পেয়েছি। ওকে, ধন্যবাদ তোমাকে অনেক। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যথারীতি আজও অনেক রোগীর এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করলাম, যেমনটি তুমি বলছিলাম প্রায় 14 জন রোগীর এন্ডোস্কোপি করলাম আর 2 জন রোগীর কোলোনোস্কোপি করলাম। আমরা প্রতিদিনই এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করি। ও যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট, ওর মনে অনেক প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞেস করে স্যার আলসার তো পাওয়া যায় না, পাওয়া যায় গ্যাস্ট্রাইটিস, ফান্ডাল গ্যাস্ট্রাইটিস, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, পলিপ, এগুলো পাওয়া যায়। আলসার পাওয়া যায় না। আলসার আসলে কম পাওয়া যায়, কেননা আমাদের দেশে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো যেভাবে অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, তারপর র্যাবিপ্রাজল, এছাড়া আরো যেই প্রোটন পাম্প ইনহিবিটর গুলো রয়েছে সেগুলো তৈরি করে এবং এগুলো সারা দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায় এবং মানুষ এগুলোকে খুব অল্প জানে যে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসাবে মানুষ গ্রহণ করে। এর ফলে দেখা যায় যে অল্প সমস্যা হলে পরেই এই ওষুধগুলো খাওয়ার জন্য আলসার সাধারণত থাকে না। অতীতকালে দেখা যেত যে এই ওষুধগুলো ছিল না, তখন একসময় 80-র দশকে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, সিমেটিডিন জাতীয় ওষুধ যখন নামে, তারও আগে 70-এর দশকে, তখন যেটি হতো আলসার ঘনীভূত হয়ে পারফোরেশন হয়ে যেত, অর্থাৎ পেট ফুটো হয়ে যেত এবং সেটি ইমার্জেন্সি হয়ে যে হাসপাতালে ভর্তি হয়ে বড় ধরনের অপারেশন করা লাগতো, কিংবা দীর্ঘদিনের আলসারের জন্য খাদ্যনালী কিংবা পাকস্থলীর যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো চেপে যেত এবং বড় ধরনের অপারেশন করা লাগতো। কিন্তু আজ সেই ধরনের অপারেশন গল্প গাথার মতো হয়ে গিয়েছে, কেননা সেই ধরনের অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না। আর আমরা যারা গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ রয়েছি, আমরা প্রতিদিনের জীবনে প্র্যাকটিসে আমরা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করি, তাতে আমরা সাধারণত আলসার পাই না, মাঝে মধ্যে আলসার পাওয়া যায়। তো আমরা তাহলে কি পাই? আমরা পাই নর্মাল এন্ডোস্কোপি পাই, অর্থাৎ কোনো সমস্যা নেই, কিন্তু রোগী অনেকেই কমপ্লেইন করেন যে তার পেট জ্বালাপোড়া করছে, পেট ব্যথা করছে, পেট ফুলে থাকছে, অস্বস্তি লাগছে, এই ধরনের একটি অবস্থা নিয়ে আসে। তো এই ধরনের রোগী কারা এবং এদের ডায়াগনোসিস কি? এই ধরনের রোগী ছেলেবুড়ো সবারই হতে পারে। এদের ডায়াগনোসিস হলো নন আলসার ডিসপেপসিয়া, অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো সকল লক্ষণ উপসর্গগুলো রয়েছে। তাহলে এদের কি কারণে এমনটি হচ্ছে? তাদের মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা, অনিদ্রা, অধিক রাত জাগা, ধূমপান, মদ্যপান, মাদকে আসক্তি, কিংবা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, দাম্পত্য ইত্যাদি চাপের কারণে তাদের পেটের মধ্যে যে কিংবা তাদের খাদ্যাভ্যাসের কারণে, জীবনের আচরণের কারণে পেটের মধ্যে যে একটা অস্বস্তি লাগার হয়, তাতে তারা ভাবে যে তার পেটের মধ্যে সম্ভবত আলসার হয়ে গিয়েছে। এদের আসলে আলসার থাকে না, এটি নন আলসার ডিসপেপসিয়া। তাহলে এই ধরনের রোগীর চিকিৎসা কি? এই ধরনের রোগীর চিকিৎসা হলো যেই কারণের জন্য এই সমস্যা হয় সেই কারণ অপনোদন করা, মনের মধ্যে প্রশান্তি আনা, পর্যাপ্ত ঘুমানো, অধিক রাত না জাগা, হাসি খুশি থাকা, উৎফুল্ল জীবনযাপন করা, ভালো খাবার খাওয়া, বিশুদ্ধ খাবার খাওয়া, এই ধরনের বিষয়গুলো এর সাথে জড়িত। ধূমপান, মদ্যপান থেকে বিরত থাকা। তো আজকে আমরা অনেকগুলো এন্ডোস্কোপি আমরা করেছি, তার মধ্যে আমরা অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস পেয়েছি এই একজনের অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, দ্বিতীয় জনের নর্মাল ছিল, তৃতীয় জনের যেটি ছিল তারও টাস হার্নিয়া ছিল এবং অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ছিল। আমরা প্রচুর হায়াটাস হার্নিয়া পেয়ে থাকি। হায়াটাস হার্নিয়া হলো একটি জন্মগত ত্রুটিজনিত সমস্যা, অর্থাৎ খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলের যে গেটওয়েটি থাকে সেটি সবসময় খোলা থাকে এবং দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেখান পাকস্থলীর কিছু অংশ উপরের দিকে উঠে আসে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় বুক জ্বালাপোড়া করে, অস্বস্তি লাগে, খেলে পরে খাবার সব উপরের দিকে উঠে আসে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তবে যথাযথ চিকিৎসা করলে পরে এবং কিছু নিয়ম মেনে চললে পরে এই ধরনের রোগীদের বড় ধরনের কোনো সমস্যা হয় না। আর চতুর্থ যে এন্ডোস্কোপি করেছি তারও অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ধরা পড়েছে, অর্থাৎ পাকস্থলীর নিচের অংশের অ্যান্ট্রামে ক্ষত অর্থাৎ প্রদাহজনিত সমস্যা দেখা দিয়েছে। পঞ্চম জনের যে এন্ডোস্কোপি করেছি তার নর্মাল ছিল এবং ষষ্ঠ জনের এন্ডোস্কোপিতে তারও অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরো আছে এন্ডোস্কোপি, এগুলো একটু ধরো। তারপর সপ্তম যে এন্ডোস্কোপি করেছি তার অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস আছে, ফান্ডাল গ্যাস্ট্রাইটিস রয়েছে। অষ্টম জনের অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস রয়েছে। এরপরে নবম যে তার নর্মাল রয়েছে এন্ডোস্কোপি, নবম দশম তারও অ্যান্ট্রাল নর্মাল রয়েছে। 11তম যিনি তার ফান্ডাল গ্যাস্ট্রাইটিস রয়েছে।
12তম। ওনার যেটি হলো ওনার ফান্ডাসে অনেকগুলো পলিপ ধরা পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি বড় পলিপ, একটি মাঝারি পলিপ, একটি ছোট পলিপ, 3টি পলিপ রয়েছে। তো ওনাকে বলা হয়েছে তার পলিপ হয়েছে এবং এই পলিপগুলো কেটে ফেলতে হবে, কেননা এই পলিপগুলো দীর্ঘমেয়াদে রাখলে পরে সেগুলোর মাথা ফেটে রক্তপাত হয়ে দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, কিংবা কোনো একটি সময় পরে সেটি ক্যান্সারে আবির্ভাব ঘটাতে পারে। তাই এই পলিপগুলো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কেটে ফেলবো। আর দুজনের কোলোনোস্কোপি করেছি, দুজনের কোলোনোস্কোপি রিপোর্টই মোটামুটি ভালো ছিল। ওনাদের ফাংশনাল বাউল ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ বলদৈহিক কারণে ওনাদের পাকস্থলী, ওনাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে যে লক্ষণ উপসর্গগুলো, অর্থাৎ পেটে ব্যথা করে, পেট ফুলে থাকা, অস্বস্তি লাগা, ঘন ঘন মলত্যাগের অনুভূতি, মলত্যাগের পরে কিছুটা স্বস্তি বোধ করা, এরপরে পুনরায় মলত্যাগের অনুভূতি, এই ধরনের সমস্যাগুলো তাদের রয়েছে। এগুলো আমরা ফাংশনাল বাউল ডিসঅর্ডার কিংবা আইবিএস হিসেবে অভিহিত করতে পারি। তাহলে আজ আমরা মোটামুটি এই ধরনের ফাইন্ডিংসগুলো আমরা পেলাম। তো আমরা প্রাথমিক এন্ডোস্কোপিতে আমরা সাধারণত এগুলো পেয়ে থাকি, এছাড়া আরো অনেক জটিল জিনিসগুলো পেয়ে থাকি। তো আমরা যেহেতু এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করি, আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।